যারা নিয়মিত অডিও স্টোরি শোনেন তারা হয়তো অনেকেই জানেন যে ইদানিং ইউটিউবের বেশ কিছু বাংলা অডিও স্টোরি চ্যানেল হঠাৎ করেই বন্ধ বা ডিমনিটাইজড হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত সেই ঝড়ের মুখে পড়তে হয়েছিল আমাদেরও। আর সেই কারণেই গত প্রায় 1.5-2 মাস আমরা আপনাদের প্রিয় চ্যানেলে নতুন কোনো গল্প আনতে পারিনি। তবে শুধু ডিমনিটাইজেশনই নয়, এর মাঝেই ঘটে যায় আরও একটি বিপর্যয়। আমাদের মির্সামার ম্যাজিক্যাল মিস্ট্রি চ্যানেলের প্রতিটি গল্প, প্রতিটি স্মৃতি হঠাৎ করেই চ্যানেল থেকে ডিলিট হয়ে যায়। কেন এমনটা হলো? কিছু ব্যক্তিগত ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে তা আমরা বিস্তারিত জানাতে পারছি না। সত্যি বলতে ডিলিট হয়ে যাওয়া গল্পগুলো ফিরিয়ে আনার কোনো পথ আমরা এখনো খুঁজে পাইনি। কিন্তু আপনাদের ভালোবাসা আর আমাদের লড়াই বৃথা যায়নি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে কিছুদিন হলো আমরা আমাদের চ্যানেলটিকে আবার সম্পূর্ণ সচল করতে পেরেছি। ফিরে এসেছে এর মনিটাইজেশনও। বিপদের দিনে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন তার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। আপনাদের এই ভালোবাসাই আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে। আমরা আবার নতুন উদ্যমে গল্পের কাজ শুরু করে দিয়েছি। আপনাদের মন জয় করতে খুব শীঘ্রই ব্যাক টু ব্যাক নতুন নতুন গল্প আসতে চলেছে। এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আমরা নিয়ে এসেছি একটি নতুন গল্প। আশা করি বরাবরের মতোই এটিও আপনাদের ভালোই লাগবে। এই কঠিন সময়ে আপনাদের একটুখানি সমর্থন আমাদের ভীষণ প্রয়োজন। নয়নপুর গ্রামটা বেশ বড়। নয়নপুরের একেবারে শেষের দিকে উত্তরের গা ঘেঁষে চলে গেছে রেল স্টেশন। সেই রেল লাইন ধরে অনেকটা হেঁটে গেলে দুদিকে রেল স্টেশনগুলো পড়ে। রেল স্টেশন থেকে নয়নপুর পৌঁছতে গেলে গরুর গাড়িতে, তারপর হাঁটা পথ। সেখানে দিনের বেলা তো ছাড়, রাতের বেলাতেও বড় বড় শহরগুলো দিনের মতো আলোক উজ্জ্বল হয়ে উঠতেই সেখানে নয়নপুরের মতো প্রত্যন্ত গ্রামগুলো এখনো আলো আধারে মিশিয়ে চলে। ইলেকট্রিসিটি নয়নপুরে এসেছে বটে, কিন্তু বেশিরভাগ সময় থাকে না নানা কারণে। আর এই নয়নপুরের একদম দক্ষিণের দিকের পরিত্যক্ত পুরনো যে জমিদার বাড়ি, সেই বাড়িতে অন্ধকার চিরস্থায়ী। ভ্যানে করে বাসুদেব এবং নিমাই যখন সেই জমিদার বাড়ির বড় দরজা থেকে একটু দূরে এসে নামল, ভ্যানওয়ালা বলল, এখানে থাকবেন কোথায় বাবু? এখানে তো কেউ থাকে না। তাছাড়া এখানে থাকাটাও তো ভালো না। কেন? কেন জানি না, তবে অনেকেই তো এর আগে এখানে এসেছে। সবাই নানা কারণে ভয় পেয়ে এখান থেকে পালিয়েছে বলে শুনেছি। আমরাই তো নিয়ে যাই, নিয়ে আসি। তবে এই বাড়িতে লোকজন খুব একটা আমরা কখনো দেখিনি। আরে বাবা, বাড়িতে লোক আছে। এই জমিদার পরিবারের বংশধর এই বাড়িতেই আছে, আর এই বাড়ি দেখাশোনার জন্যই আমার বন্ধু নিমাই এখানে এসেছে। তোমার টাকা তো বোঝা হয়ে গেছে নাকি? এখন তুমি যাও, শুধু শুধু লোকজনকে ভয় দেখানো। ভ্যানওয়ালা বাসুদেবের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর চলে গেল বটে। কিন্তু নিমাইয়ের মনে হলো যাওয়ার পথে লোকটা বলছে, এরকম কত দেখলাম, কত এলো গেল, এখন মুখে মুখে এত কথা। ঠিক আছে, কয়েকটা দিন যাক, তারপর জানে না তো নয়নপুরে রাজবাড়িতে এসেছে। এমনি এমনি যারা গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই পুরো গল্পটি শুনবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তাহলে আর দেরি কেন, শুরু হতে চলেছে বিপিন সামন্তর কলমে নয়নপুরের জমিদার বাড়ি। বাড়ি পাহারার ব্যাপারটা নিয়ে একটু নাক কুঁচকে বাসুদেবের দিকে মুখ তুলে তাকিয়ে নিমাই বলল, কিন্তু এমন একটা বাড়ি পাহারা দেওয়ার জন্য লোকের প্রয়োজন হবে কেন? আর তাছাড়া তুই তো বলছিস বাড়িটা পরিত্যক্ত, তো সেখানে পাহারা দেওয়ার জন্য লোকের আবার দরকার হয় নাকি? এমনিতে দরকার হয় না, কিন্তু ওরা মনে করে ওদের ওই বাড়িতে এখনো কিছু না কিছু ধনসম্পদ লুকিয়ে আছে,
তার জন্য ওরা বাড়িতে পাহারার ব্যবস্থা রাখে। অন্তত একজন করে ওই বাড়িতে থাকি। এর আগে যে ছিল সে লোকটা মাসখানেক হলো মারা গেছে। ও বাড়ির একজন বংশধর ওই বাড়িতেই আছে যদিও, কিন্তু একজনের ব্যবস্থা না করে ওরা এখান থেকে যাবে না। তাছাড়া শুনেছি নাকি ওদের অনেক নিয়ম টিয়মও আছে। কথাটা বলতে বলতেই বাসুদেব সামনের দিকে তাকালো। অন্ধকারের মধ্যে ডোবার জলটা সামান্য যেন জল জল করছে। মাঝে মাঝে কালো মেঘের আড়াল থেকে চাঁদটা উঁকি দিলেই জলে তার প্রতিচ্ছবি ভেসে উঠছে। ডোবার ধারে অনেকদিন পরে এলো বাসুদেব এবং তার সঙ্গে নিমাই। এই ডোবার কথা মনে আছে বাসুদেব? সে ছোটবেলায় একবার ডোবার পাড়ে কি ভয় পেয়েছিলি তুই? দেখ, তোরা বিশ্বাস করবি না সে কথা আমি জানি, কিন্তু ওই ডোবার ধারে আমি সত্যি সত্যি ওই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সেদিন তো আসলে কি ঘটেছিল সে কথা আমি কাউকে বলিনি, শুধু মেয়েটাকে দেখেছিলাম, সেটাই বলেছিলাম। ওই যে পাশে যে গাছটা দেখতে পাচ্ছিস, ওই গাছের গা পর্যন্ত আসার পরেই হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। কানে শুনতে পাচ্ছিলাম কে যেন আমাকে একটা চাপা স্বরে ডেকে চলেছে। বাসুদেব, বাসুদেব, আয়, আমার সঙ্গে আয়। সর্বনাশ! এইসব কথা তুই আগেই বলিসনি? মানে রাতের বেলা বেরিয়ে ডোবার ধারে মেয়েটাকে দেখতে পেয়েছিলিস? ওই মেয়েটাকে শুধু আমি একবার নয়, আরো বেশ কয়েকবার দেখতে পেয়েছি। মেয়েটার গলা শুনতে পেলাম। তখন তো বয়স কম, চারিদিক তাকিয়ে কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। অন্ধকারটা ঘুটঘুট করছে। ডোবার ধারে এসেও পড়েছি। বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি, কি করছি, কিছুই যেন আমার মাথায় নেই। খালি পায়ে পায়ে সামনের দিকে এগোচ্ছি। বৃষ্টি হয়েছিল বলে ওই মাঠের মাঝখানটায় জল কাদা জমেছিল। তার মধ্যে দিয়ে এগোতে এগোতে মনে হলো আমার আশেপাশে আরও কেউ বোধহয় ওই জল কাদার মধ্যে দিয়ে হাঁটছে। আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু কেউ সাড়া দিল না। তারপর মনে হলো কি যেন আমার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেললো। বিশ্বাস কর নিমাই, সেদিন ওই ঠান্ডা নিঃশ্বাসটা যদি আমার ঘাড়ের উপর না পড়তো তাহলে হয়তো আমি এতটা বেশি ভয় পেতাম না। চিৎকার করে উঠে পিছন ঘুরে তাকাবার সঙ্গে সঙ্গে মনে হলো আমার পিছন থেকে কেউ যেন ছিটকে ডোবার কাছে চলে গেল। আর তারপরেই শুনতে পেলাম সেই মেয়েটার গলা। আমায় ভয় পাচ্ছিস কেন? আয় আমার সঙ্গে, আয়। দুটো পা যেন আমার ভীষণ ভারী হয়ে উঠেছে। বারবার মনে হচ্ছিল এখান থেকে আমি আর বাড়ি ফিরতে পারবো না। তবুও মনের সমস্ত শক্তি এক জায়গায় করে চিৎকারটা করে উঠেছিলাম। হয়তো বাড়ির দিক থেকে বাবা মা ওরা ছুটে এসেছিল। সেদিন যদি ওরা না আসতো তাহলে ওই মেয়েটা আমায় নিয়ে যেত। কিন্তু একটা কথা ভেবে দেখ, এরপরে কিন্তু রাতের দিকে অনেকেই এধারে এসেছে। মানে তাছাড়া তোর বাবা দাদা ওরা তো রাতে আমার সঙ্গে মাছ ধরতেও আসতো। তারা কখনো কিছু দেখেনি। এমনকি তারপরেও তুই আমি অনেকবার এসেছি রাতের দিকে বয়স বাড়ার পরে। কই, আমরা তো কখনো কিছু দেখিনি। জানি না তবে এই মেয়েটাকে আমি আরো কয়েকবার দেখেছি। ও বারবার আমায় ডাকে, যেন কিছু একটা বলতে চায়, কিন্তু সেটা আমি কিছু বুঝতে পারি না। তবে সেই রাতের কথা আমি জীবনে কোনোদিনও ভুলবো না, আর সে কথা ভোলা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। বাসুদেবের মুখটা যেন কেমন হয়ে গেল, আর চাঁদের আলোটা মেঘের আড়াল থেকে আবার বেরিয়ে আসতেই নিমাই হাতে করে ঢিলের টুকরোগুলো তুলে নিয়ে জলে ফেলতে ফেলতে বলল, তাহলে তুই কি বলিস? ওই নয়নপুরে যাওয়াটা দরকার? সেখানে গিয়ে জমিদার বাড়িতে পাহারাদারের কাজটা আমায় করতে হবে নাকি? না, ব্যাপারটা ঠিক শোন। ব্যাপারটা না ঠিক পাহারাদারের কাজ নয়। তুই বুঝতে পারছিস না, গোটা বাড়িটা তোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। শুধুমাত্র বাইরে থেকে লোকজন এসে জিনিসপত্র যেন নিয়ে চলে না যায় আর ঢুকে আস্তানা না করতে পারে, কিংবা তোর লাঠি নিয়ে তোকে সারা রাত জেগে পাহারা দিতে হবে। সোজা কথা, বিনে পয়সায় সেই বাড়িতে তুই থাকবি, আর উল্টে তার জন্য মাসে মাসে টাকাও পাবি। কিন্তু তুইও তো গ্রাম ছেড়েছিলিস কোনো একটা কাজের জন্য, তাহলে তুই ওখানে যাচ্ছিস না কেন? আমি যাচ্ছি না তার কারণ শহরে একটা ব্যবসা কোনো রকমে তৈরি হতে শুরু করেছে।
এখন ওইসব ছেড়ে ছুড়ে ওখানে চলে গেলে আমার আমার পোষাবে না। তবে হ্যাঁ, সপ্তাহে একটা দিন অন্তত তোর ওখানে গিয়ে থাকতে পারবো। শনিবার তাড়াহুড়ো করে কাজ শেষ করে তোর কাছে চলে আসবো। সেই দিন রাতটা থেকে রোববার রাতের দিকে না হলে সোমবার সকালের দিকে বেরিয়ে পড়বো। 4 বছর অবস্থা খুব একটা ভালো নয়। চাষ হয়ে যা খরচ হয় তার সেই টাকাটা উঠে আসে না। লাভের মধ্যে যেটুকু ধান খাওয়ার জন্য পাওয়া যায় আর কি। জমি জমা যা আছে সেসব কিছু বাবা আর আমার ভাই মিলে দেখতে পারবে। তোর কথাটাই রাখি তাহলে। আচ্ছা, ওই বলি যে তুই ওই বংশের যে লোকটি নয়নপুরে আছে তার সঙ্গে কবে গেলে দেখা হতে পারে? নিমাই রাজু হতেই বাসুদেব যেন আকাশের চাঁদ হাতে পেল। দুটো হাত শক্ত করে নিমাইকে চেপে ধরে বলল, তার জন্য কোনো চিন্তাই নেই। তুই কাল সকালেই চল, সেখানেই আমি তোকে নয়নপুরে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করে দেবো। দেখবি কোনো সমস্যা হবে না। তবে একটা কথা। কথাটা বলতে বলতেই বাসুদেবের মুখটা যেন কেমন হয়ে গেল। নিমাই অবাক হয়ে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে যেন ইতস্তত করে বলল, শুনেছি বাড়িটা তো অনেক পুরনো, নানা রকম গল্প বাড়িটাকে নিয়ে আছে। তাই দিনের বেলা সব ঠিক আছে, কিন্তু রাতের বেলা বিশেষ করে ওই বাড়ির মাটির নিচে যে গুপ্ত ঘরগুলো আছে সেই দিকে যাবি না, বুঝলি? নিমাই বুঝতে পারল না গুপ্ত ঘরের কথা বলার সময় বাসুদেবের মুখটা এমন হয়ে গেল কেন। নয়নপুর গ্রামটা বেশ বড়। নয়নপুরের একেবারে শেষের দিকে উত্তরের গা ঘেঁষে চলে গেছে রেল স্টেশন। সেই রেল লাইন ধরে অনেকটা হেঁটে গেলে দুদিকে রেল স্টেশনগুলো পড়ে। রেল স্টেশন থেকে নয়নপুর পৌঁছতে গেলে গরুর গাড়িতে, তারপর হাঁটা পথ। সেখানে দিনের বেলা তো ছাড়, রাতের বেলাতেও বড় বড় শহরগুলো দিনের মতো আলোক উজ্জ্বল হয়ে উঠতেই সেখানে নয়নপুরের মতো প্রত্যন্ত গ্রামগুলো এখনো আলো আধারে মিশিয়ে চলে। ইলেকট্রিসিটি নয়নপুরে এসেছে বটে, কিন্তু বেশিরভাগ সময় থাকে না নানা কারণে। আর এই নয়নপুরের একদম দক্ষিণের দিকের পরিত্যক্ত পুরনো যে জমিদার বাড়ি, সেই বাড়িতে অন্ধকার চিরস্থায়ী। ভ্যানে করে বাসুদেব এবং নিমাই যখন সেই জমিদার বাড়ির বড় দরজা থেকে একটু দূরে এসে নামল, ভ্যানওয়ালা বলল, এখানে থাকবেন কোথায় বাবু? এখানে তো কেউ থাকে না। তাছাড়া এখানে থাকাটাও তো ভালো না। কেন? কেন জানি না, তবে অনেকেই তো এর আগে এখানে এসেছে। সবাই নানা কারণে ভয় পেয়ে এখান থেকে পালিয়েছে বলে শুনেছি। আমরাই তো নিয়ে যাই, নিয়ে আসি। তবে এ বাড়িতে লোকজন খুব একটা আমরা কখনো দেখিনি। আরে বাবা, বাড়িতে লোক আছে। এই জমিদার পরিবারের বংশধর এই বাড়িতেই আছে, আর এই বাড়ি দেখাশোনার জন্যই আমার বন্ধু নিমাই এখানে এসেছে। তোমার টাকা তো বোঝা হয়ে গেছে নাকি? এখন তুমি যাও। শুধু শুধু লোকজনকে ভয় দেখানো। ভ্যানওয়ালা বাসুদেবের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর চলে গেল বটে। কিন্তু নিমাইয়ের মনে হলো যাওয়ার পথে লোকটা বলছে, এরকম কত দেখলাম, কত এলো গেল। এখন মুখে মুখে এত কথা, ঠিক আছে, কয়েকটা দিন যাক। তারপর জানে না তো নয়নপুরের রাজবাড়িতে এসেছে। এমনি এমনি। লোকটা চলে গেলেও নিমাই সেদিকে হাঁ করে তাকিয়ে রয়েছে দেখে বাসুদেব তার পিঠে একটা ধাক্কা দিয়ে বলে, আরে কি হলো? তুই ওই লোকটার মতো চুপ করে দাঁড়িয়ে থাকবি নাকি? চল চল, ভিতরে চল। উনি বোধহয় কতক্ষণ ধরে অপেক্ষা করছে আমাদের জন্য। কি যেন নাম? ও হ্যাঁ, ও শশীভূষণ বাবু। ব্যাগপত্র নিয়ে লোহার গেটটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে ওরা ভেতরে ঢুকে এলো। সামনে একসময় বাহারি বাগান ছিল, এখন চর্চার অভাবে শুকিয়ে একেবারে গাছগুলো মরে হলদে হয়ে গেছে। দু একটা গাছ এখানে ওখানে জীর্ণ অবুঝ বালকের মতো জেগে থাকলেও তার সংখ্যা খুব একটা বেশি নয়। একসময় পাথর ছড়ানো রাস্তার উপর দিয়ে এখন ধুলো পড়েছে। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে ওরা এগিয়ে যাচ্ছিল। এমন সময় বাগানের একপাশে লোকটাকে দেখা গেল একটা বড় সড়ো কাঁচি নিয়ে। এখনো বেঁচে থাকা গাছগুলোর ডাল ছেঁটে দিচ্ছে। তার পাশে একটা জলের ঝাঁঝরি, বোধহয় বাগানের পরিচর্যা করার চেষ্টা করছে মাত্র। লোকটা ওদের দেখতে পেয়ে বলল,
এই যে বাসুদেব, জোগাড় করতে পারলে তাহলে লোক? আমি তো ভেবেছিলাম তুমি আর এলেই না। আর 2 দিন এখানে দেখেই শহরে চলে যেতাম। ওদিকে আবার সমস্ত কাজকর্ম ছেড়ে আসতে হয়েছে কিনা। আমি যখন একবার আপনাকে কথা দিয়েছি তখন আমি তো আসবই। তোমার নামটা তাহলে? আমার নাম নিমাই বিশ্বাস। আপনি কি তাহলে এই নয়নপুরের জমিদার বাড়ির? শশীভূষণ লতাপাতা তুলে নিমাইকে থামিয়ে দিল। তারপর হাতের কাঁচিটাকে নিচে নামিয়ে রেখে ঝাড় দিয়ে সামনে গাছটাকে ভিজিয়ে দিতে দিতে বলল, ওসব কথা পরে হবে। আর তোমরা এখন ভেতরে যাও। মাধব আছে, ওকে বলো ঘর গুছিয়ে দিতে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলো। আমি এক্ষুনি আসছি। তোমরা এসেছো, আমি যে কত খুশি হয়েছি। ওরা ভেতরে চলে গেল। তবে ভেতরে যাওয়ার আগে নিমাইয়ের মনে হলো শশীভূষণ নামের লোকটি যেন একভাবে ওর দিকে তাকিয়ে আছে। লোকটার চোখের দৃষ্টিতে কি যেন একটা আছে, অদ্ভুত কিছু একটা আছে যেটা ভালো করে বর্ণনা করা যায় না। ভেতরে যেতে যেতে নিমাই বলল, এই লোকটা নয়নপুর জমিদার বাড়ির বংশধর। কেমন যেন মনে হচ্ছে না। আর এই বাড়িতে আমি একা থাকবো, রান্না বান্না, অন্য কিছু এসব ব্যাপার সব ব্যবস্থা হয়ে যাবে। আরে মাধব, বড্ড খিদে পেয়েছে, একটু খাওয়ার ব্যবস্থা করো না। আর ওই একটু চা যদি আপাতত পাওয়া যেত। মাধব ওদের দিকে তাকিয়ে সামান্য হাসল, তারপর চলে গেল। ওদের জন্য বরাদ্দ ঘরে ঢুকে বাসুদেব বিছানার উপর গড়িয়ে পড়ল, তবে নিমাই কিন্তু তা করল না। পেছনের দিকের ফাঁকা মাঠের মতো ওখানে একটা জমি, তার পেছনে উঁচু ভাঙা পাঁচিল। বারবার নিমাইয়ের মনে হচ্ছিল কিছু একটা ব্যাপার আছে। এই বাড়িতে এমন কিছু একটা আছে যেটা ওই শশীভূষণ বাবু বোধহয়, এমনকি গ্রামের লোকেরাও কিছু একটা আন্দাজ করে। জেনে শুনে বাসুদেব তাকে এমন একটা জায়গায় নিয়ে এলো না তো? তুই একটা দিন থেকে যা আমার সঙ্গে, না হলে নতুন জায়গা, নতুন বাড়ি। তুই চিন্তা করিস না, আমার মাথায় অন্য প্ল্যান আছে। একবার এখানে বসে বাবুকে এখান থেকে সরাতে পারলে তারপর। বাসুদেব হেসে উঠল। নিমাইয়ের হঠাৎ মনে হলো বাসুদেবের হাসির মধ্যে যেটা লুকিয়ে রয়েছে সেটা লোভ ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না। দেখো, তোমাদের একটা কথা বলা দরকার। তুমি থাকবে তো? হ্যাঁ, তুমি আমার বিশ্বাস। দেখো, এই বাড়িটাকে নয়নপুরের লোকেরা জমিদার বাড়ি বললেও আসলে কিন্তু এটা জমিদার বাড়ি নয়। এ হলো নারায়ণপুরের রাজবাড়ি। সেই রাজার বংশধরের রক্তই আজ আমার শরীরে। স্বাধীনতার অনেক আগেই এই রাজবাড়ি এবং তার সঙ্গে নয়নপুরের রাজ্য সব কিছুই ছিল আশেপাশের যে ছোটখাটো কয়েকটা গ্রাম রয়েছে, এই সব কিছু নিয়েই। তখনকার সময়ে ছোট একটা রাজ্য ছিল আমাদের। আমার পুরো নাম হলো শশীভূষণ রায়। বাংলায় শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের বিরুদ্ধে পলাশির যুদ্ধে লড়াই করেছিল, তখন আমাদের এই নয়নপুরের রায় বংশের রাজা জগৎমোহন রায় কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সিরাজউদ্দৌলার পক্ষেই যোগ দিয়েছিল। তবে ফল যা হয়েছিল তা তো সবাই জানে। রাজ্য গেল, সব কিছুই গেল, কিন্তু এই রাজবাড়িটা কোনো রকমে টিকেছিল। আর তাতেই রাজা থেকে আমাদের পদমর্যাদা নেমে এলো। জমিদারি জগৎমোহন রায়ের ছেলে মনমোহন রায় তখন ইংরেজদের শাসনের মধ্যে থেকেই এই জমিদারি চালাতে শুরু করে। আসলে রাজার বংশধর হলো আমাদেরকে সবাই জমিদারি মনে করত। এটা আলাদা কথা, কিন্তু আসল ব্যাপার হলো অন্য জায়গায়। তোমাদের মনে হতেই পারে এমন একটা পরিত্যক্ত ভাঙা বাড়ি হঠাৎ করে পাহারা দিতে যাওয়ার দরকারই বা কেন পড়ল? এমনি ফেলে রেখে গেলেই তো হলো। কিন্তু সেটা সম্ভব নয়। কোনো একটা গোটা দিন কি বিশেষ করে রাত এই বাড়ি ফাঁকা রাখা যাবে না, তাহলেই সমস্যা হবে। এমনটাই নির্দেশ দিয়েছিলেন আমার বাবা। কেন এমন নির্দেশ দিল? শেষ বয়সে আমার বাবা ফণীভূষণ তন্ত্র সাধনা শুরু করেছিলেন। তাই তিনি প্রচুর তন্ত্র সাধনা করার পর প্রায় 2 বছরের জন্য এসে কোথায় যেন হারিয়ে যান।
যদিও কাকা পরিবারের বাকিরা এবং আমিও ততক্ষণে অনেকটাই বড় হয়েছি, তাই সমস্যা তেমন কিছুই হয়নি। কিন্তু বাবা 2 বছর পর একদিন যখন বাড়িতে ফিরে আসেন, তখন তার গায়ে লাল কাপড়। বাড়িতে ঢুকেই বাবা বললেন, ভূষণ, আমি ঠিক মনে করেছিলাম এই বাড়িতে সে আছে। এই বাড়িতে কোথাও একটা সে আছে। খবরদার এই বাড়ি কোনোদিনও, বিশেষ করে কোনো রাতে ফাঁকা রেখে যাস না কিন্তু। কেন এমন অবস্থা কেন? আমি এটা জানতাম না। বাবা এরপর বাড়িতেই থাকতে শুরু করেন। একতলার একটা ঘরে থাকতেন, আর মাঝে মাঝে এই বাড়ির নিচে যে গুপ্ত ঘরটা আছে সেখানে, তোমাদের দেখাবো, সেই ঘরে অনেক সময় বাবা রাত কাটাতেন। গুপ্ত ঘরে এমনিতেই তেমন কিছু নেই, ফাঁকা তো। সেখানে রাত কাটাতে কাটাতে একদিন হঠাৎ করে বাবার চিৎকার শোনা যায়। গুপ্ত ঘরে ঢোকার সময় বাবা সবসময় দরজা ভেতর থেকে বন্ধ করে রাখতেন। সেদিন কোনোভাবে সেই দরজা খোলা ছিল। চিৎকার শুনে বাড়ির কাজের লোক সেখানে ছুটে যায়, দেখতে পায় সিঁড়ি পর্যন্ত উঠে এসেছেন বাবা। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে গেছে, তার মুখটা হাঁ করা, জিভটা বেরিয়ে এসেছে এক পাশে, আর ঠিক তার মাথার পেছন দিকে কেউ যেন দাঁড়িয়ে আছে, দুটো হাতে শক্ত করে চেপে ধরেছে বাবার গলা। এদিকে হারিকেনের আলোয় মাত্র এইটুকু দেখেই কাজের লোক ভয় পেয়ে যায়, চিৎকার করে ছুটে এসে ডাকাডাকি করে সবাইকে। আমরা তখন সবাই উঠে পড়ি। তখন দেখতে পাই বাবা সিঁড়ির উপর পড়ে আছে, তার গায়ের কাপড় প্রায় খোলা, মাথাটা উল্টো দিকে ঘোরানো, চোখ দুটো বিস্ফারিত, মুখের এক পাশ থেকে গল গল করে রক্ত বেরিয়ে পড়ছে সিঁড়িতে। আমাদের কাজের লোক চিৎকার চেঁচামেচি করে যা বোঝাবার চেষ্টা করে তা মোটামুটি এই রকমের। ঘাড়ের কাছে যে কালো ছায়াটা বসেছিল তার দুটো লাল চোখ পর্যন্ত সে দেখতে পেয়েছে। সেই দুটো হাতে বাবার গলাটাকে চেপে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এদিকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলে ঘুটঘুট করছে অন্ধকার, তার মধ্যে কেউ আমরা সাহস করে যেতে পারছি না। তখন সিঁড়ির মাঝামাঝি জায়গায় বাবা পড়ে আছে। সেদিন এই দৃশ্যই ভারী টর্চ আর হারিকেনের আলোয় দেখা যায়। অনেকক্ষণ হয়ে গেলে পরে মা আর কাকির অবস্থা তখন ভালো নয়। কাজের লোকেরা তাদেরকে ওই বারান্দার কাছে এনে রেখে দিয়েছে। আমি আর কাকা সাহস করে নিচে নেমেছি। তখন আমার বয়স খুবই কম। কাকা একটু ভীতু ধরনের মানুষ, মানে এই সমস্ত ব্যাপারে আর কি। সিঁড়ি দিয়ে মাঝ বরাবর আমরা নেমে এসেছি। এমন সময় যেন মনে হলো বাবার ওই মুখ থেকে রক্ত বেরিয়ে আসা, চোখ দুটো বিস্ফারিত হয়ে যাওয়া মাথাটা আস্তে আস্তে ঘুরে আমাদের দিকে তাকাচ্ছে। সে কি বিভৎস ব্যাপার, তোমরা ধারণা করতে পারবে না। অমন দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। অন্ধকারের মধ্যে হলদে আলোয় এই মাথাটা ঘুরতে ঘুরতে একেবারে সোজা হয়ে যেন আমাদের দিকে তাকালো। কাকাকে লক্ষ্য করে বলে উঠল, হরি হরি হরি, এই কাজ তুই কেন করলি? বাবার মুখ থেকে বেরিয়ে আসা এমন ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে কাকা তো তখন সিঁড়ির উপর দাঁড়িয়ে ভয় টপ টপ করে কাঁদতে শুরু করেছে। প্রায় চিৎকার করে সেও কাঁদো কাঁদো গলায় বলল, আমি কিছু করিনি বাবু, তুই আবার কি করবো? হ্যাঁ, কে তুই? এই সত্যি করে বল, কে তুই? দাদা শরীরে ভর করেছিস? কে কে তুই? আমি তো আগেই বলেছি আমার বয়স তখন খুবই কম। যে ঘটনার কথা আজ তোমাদের বলছি তা আজ প্রায় বছর 20 আগের তো হবেই। এখন আমার বয়স 40-এর থেকে একটু বেশি। তো মোটামুটি যখন যুবক বয়স এমন কাণ্ড চোখের সামনে দেখে আমি তো বেশ ভয়ই পেয়েছিলাম। উপরের দরজাটা
তখন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। দরজার ওপর থেকে কাজের লোকেরা ধাক্কি দেওয়ার চেষ্টা করছে। কাকা যেন হঠাৎ কী কারণে ভয় পেয়ে ওপরের দিকে ছুটতে গেল, চিৎকার করে আমায় বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি শশীভূষণ, তাড়াতাড়ি বলা, তোর তোর বাবার মধ্যে খারাপ কিছু একটা ঢুকেছে রে, উঠে পালা দে। পালাতে গিয়ে কাকার হাত থেকে হারিকেনটা ছিটকে মেঝের উপর পড়ে ভেঙে খান হয়ে গেল। আমার হাতে টর্চ ছিল, সেই টর্চটা উপরে সিঁড়ির দিকে ফেলতে দেখলাম ছুটতে ছুটতে প্রায় দরজার কাছে পর্যন্ত পৌঁছে গেছে কাকা। অন্ধকারের মধ্যে টর্চটার নিচের দিকে ফেলতে দেখতে পেলাম বাবা হামাগুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। উপরের দিকে তার মাথাটা একপাশে কাত করা, মুখ দিয়ে অনবরত গল গল করে আগের মতোই রক্ত বেরোচ্ছে। মণি দুটো কখন যেন উল্টে গেছে। খিলখিল করে হাসতে হাসতে বাবা বলছে, বিভূষণ, ওকে বিশ্বাস করিস না, ওকে বিশ্বাস করিস না, ও মানুষ নয়। আমি সোজা তাকালাম উপরে কাকার দিকে। তখন দরজার ওপর দুটো হাতে ধাক্কা দিতে দিতে কাকা বাইরে যাওয়ার জন্য চিৎকার করে চলেছে, আর নিচ থেকে বাবার শরীরটা ধীরে ধীরে উঠে আসছে ওপরের দিকে। আমি কি করব ঠিক বুঝতে পারছিলাম না। অবাক হয়ে দেখলাম সিঁড়ির এক পাশে দেয়ালের কাছে আমি ঠেসে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বাবার শরীরটা কিন্তু আমার দিকে এগোলো না, তার লক্ষ্য একেবারে কাকার দিকে। ওদিকে ধরে রাখা আমার হাতটা ঠক ঠক করে কাঁপতে লাগলো। কাকা চিৎকার করে চলেছে। এমন সময় পেছনের দিকে তাকাতে কাকার মুখ থেকে একটা ভয়ানক আর্তনাদ বেরিয়ে এলো। বাবার শরীরটা ঠিক তখনই কাকার গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল। দু হাতে কাকার গলা চেপে ধরতেই কাকার গলা থেকে মরণ আর্তনাদ বাইরে বেরিয়ে আসতে লাগলো। ততক্ষণে দরজাটা কিভাবে যেন খুলে গেছে। বাইরে থেকে কাজের লোক, মা সকলে মিলে হুড়মুড় করে ভেতরে এসে ঢুকলো আলো নিয়ে। আর তখনই কাকা হেঁটে বেরিয়ে গেল বাইরের দিকে। সঙ্গে সঙ্গে আবার দরজাটা বন্ধ হয়ে গেল। এদিকে আমি যে ভেতরে আটকে গেছি সে কথা বাইরে সবাই যেন ভুলেই গিয়েছিল। কাকাকে ধরে কোনো রকমে বাইরে নিয়ে যেতে বাইরে চেঁচামেচির শব্দ শুনতে পেলাম, কিন্তু আমি যে চিৎকার করে কাউকে ডাকবো সেটা আর করতে পারছি না। বাবার শরীরটা দরজার কাছেই পড়ে রয়েছে, কিন্তু ঘরের মধ্যে যেন আরও কিছু একটা আছে। সিঁড়ির ওপাশে নিচের দিকের অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে কারো দুটো জ্বলন্ত চোখ আমার দিকে তাকিয়ে দেখছে। কি সর্বনাশ! আপনি ওই বয়সে এমন একটা ব্যাপার দেখেছিলেন? বাসুদেব ছোটবেলায় কিছু একটা দেখেছে, কিন্তু আমি সব কিছুই দেখিনি। কিন্তু এর সঙ্গে মানে এই বাড়ি পাহারা দেওয়ার কি সম্পর্ক বলুন তো শশীভূষণ বাবু? আরেকটা কথা শশীভূষণ বাবু, আপনার বয়স যে 40 বছরের বেশি সেটা তো মনে হয় না, বড় জোর 30 মনে হতে পারে। হ্যাঁ, সেটা আমাদের পরিবারের রক্তে, সহজে বয়স বোঝা যায় না। এই ঘটনার পরে অনেকক্ষণ পর্যন্ত আমি সেই সিঁড়িতেই দাঁড়িয়েছিলাম, এমনকি জ্ঞান হারিয়েও ফেলেছিলাম। পরে আমাকে কখন বার করা হয় বা কিভাবে বার করা হয় কোনো কিছুই আমি জানি না। এরপরেই কাকার শরীর খারাপ হয়। দেখতে দেখতে 7 দিনের মাথায় কাকা মারা যান। এই বাড়িটা তারপরেই যেন কেমন একটা হয়ে যায়। এই বাড়িতে কেউ খুব একটা থাকতে পারতো না। মা, কাকি, এমনকি বাকিরাও এই বাড়ি ছেড়ে আমাদের ওই রেল স্টেশনের ওপারের দিকে আর একটা জায়গা আছে, সেখানেই সবাই চলে যায়। তারপর অনেকগুলো বছর কেটে গেছে, প্রায় সকলেই মারা গেছে। আমাদের বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত বাঁচেনি। এমনকি আমাদের হারাধন কাকার একটা পোষা বিড়াল ছিল, বিড়ালটা পর্যন্ত মারা গেছে। শুধুমাত্র আমি, হ্যাঁ, আমি এই শশীভূষণ এখনো বেঁচে আছি। এই বাড়িটা যদি কোনো রাতে কোনো মানুষ না থাকে, বাড়ির ভেতরে সবকিছু কেমন যেন লণ্ডভণ্ড হয়ে যায়।
যদিও পুরনো দিনের জিনিসপত্রই সব কিছু, তবুও আমি আর মাধব ছাড়া এই বাড়িতে আমাদের আর কেউ থাকে না। এবার বিষয়টা বুঝতে পারছো তো? আপনি কালকে সকালে চলে যেতে পারেন, কিন্তু আমি আর নিমাই এখানে থাকবো আরও 2 দিন। তারপরে আমি চলে যাব। নিমাইকে সব বুঝিয়ে টুঝিয়ে দিয়ে তারপরে আমি যাব। ও একাই থাকবে এখানে, চিন্তা নেই। তবে হ্যাঁ, ওই নিমাই যেটা বললাম, নিচের ঘরের দিকে কিন্তু কখনো যাবে না। আমি অবশ্য সব কথা বলবো না, তবে এটুকু বলবো যে রাতের বেলা একটু সাবধানে থাকতে। এই বাড়িতে কখন কি হয় না হয়। তবে হ্যাঁ, আজ পর্যন্ত কিন্তু এই বাড়িতে মারা যাওয়ার মতো কারোর কোনো খবর পাওয়া যায়নি। শশীভূষণের সঙ্গে সেদিন আর কোনো কথা হলো না। মাধব এমনিতেই মিশুকে, তার রান্নাও খুব ভালো। সেদিনটা একরকমভাবেই কেটে গেল। বাসুদেব আর নিমাই এর জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা হয়েছিল, সেই ঘরেই ওরা থাকলো। বাসুদেব কিন্তু বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই বসে নাক ডাকতে লাগলো। নিমাই মনে মনে ভাবতে লাগলো, এই বাড়িতে নিচের গুপ্ত ঘরে আসলে হয়েছিলটা কি? সেটাই তো বোঝা গেল না। এমন পুরনো পরিত্যক্ত রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই হোক না কেন, দূর, সেখানে খারাপ কিছু তো নিশ্চয়ই আছে। না হলে ভ্যানওয়ালাই বা এমন কথা বলবে কেন? হ্যাঁ, সকালে রোদের আলোয় কিন্তু আর কিছুই মনে রইল না। শশীভূষণ এবং মাধব সব গুটিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে শশীভূষণ নিমাইকে বলে গেল, তোমার ওই বন্ধুর থেকে সাবধান। লোকটা কিন্তু খুব একটা সুবিধার নয়। আমি মানুষ চিনি, তোমায় ভালো মানুষ বলে মনে হয়। তুমি কিন্তু একটু সাবধানে থেকো টাকা পয়সা নিয়ে। কোনো চিন্তা করতে হবে না, আমি মাধবকে সবসময় পাঠিয়ে দেবো। আচ্ছা, কাল রাতে তুমি কোনো কিছু বুঝতে পেরেছিলে কি? নিমাই কিচ্ছু বলল না, কারণ কাল অনেক রাতের দিকে দরজার কাছ থেকে কারো যেন পায়ে হেঁটে যাওয়ার শব্দ মতো শুনতে পেয়েছিল। তবে সেটা মাধব কিংবা শশীভূষণ বাবু যে কেউ হতে পারে, কিন্তু সে কথা নিমাই বলল না। এরপর ওরা চলে যেতেই বাসুদেব আর নিমাই এই বাড়িতে একা হয়ে গেল। নিমাই বাড়ির দিকে ভালো করে তাকিয়ে দেখল, দোতলা বাড়ি, একতলা দোতলা সবার ঘরগুলো মিলিয়ে অনেকগুলো ঘর দেওয়াল এখানে ওখানে ভেঙে পড়েছে। অনেক পুরনো আমলের বাড়ি বলে এখনো শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তবে গোটা বাড়িটা কেমন যেন হা করা একটা মরার মাথার খুলির মতো বলে মনে হয়। বাড়িটার দিকে তাকিয়ে কি সব কথাই বলে চলেছিল নিমাই। এমন সময় পেছন থেকে বাসুদেবের গলা শুনতে পায়। আরে, মুরগিটা এখানে এলো কোথা থেকে? দেখ দেখ, কালো একটা মুরগি। একবার ধরতে পারলে জমিয়ে কিন্তু রান্না করে খাওয়া যাবে। বাসুদেবের কথায় ঘুরে তাকালো নিমাই। সত্যি একটা কালো মুরগি কখন যেন কক কক করতে করতে সেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু এখানে বন মুরগি আসবে কোত্থেকে? কথাটা ভাবার মতো সময় ছিল না। বাসুদেব ততক্ষণে নিমাইকে বারবার ডেকে ধরার চেষ্টা করছে, দুজনে মিলে ওই মুরগিটাকে। তারা সময় কষ্ট করতে করতেই ধরে ফেলল। বাসুদেবের জিভটা যেন বেরিয়ে আসছিল বাইরে। মুরগিটার বড় দেহের দিকে তাকিয়ে সে বলল, বেশ হবে মুরগিটা আস্ত রান্না করলে। ভাগ্যিস আগে দেখিনি, না হলে আবার ওই শশীভূষণ আর ওই মাধবকে ভাগ দিতে হতো। শশীভূষণের গল্পের ব্যাপারটা কি তুই বিশ্বাস করলি? দেখ, বিশ্বাস করা না করা তো কোনো ব্যাপার না। বাড়িতে চুপচাপ থাকবি, নিচের দিকে যাবি না, তাহলেই হলো। আর শোন, অন্ধকারে ঘর থেকে বাইরে বেরোবি না। তুই জানলার কাছে দাঁড়িয়ে কি করছিলি? রাতের বেলা জানলার কাছে দাঁড়িয়ে? আমি তো রাতের বেলা জানলায় ছিলাম না। রাতের বেলা জানলার কাছে ছিলি না? দুবার আমায় ডাকলি, বললি জানলার কাছে এসে দেখে যেতে, কি একটা দেখাবি। আমার ঘুম পাচ্ছিল বলে আমি আর উঠলাম না। জানলার কাছে আমি ছিলাম তো, ঠিক দেখেছিস? আরে হ্যাঁ, অনেক রাতের দিকে। কি হয়েছে বলতো? বাড়িতে আসার পর থেকে কি সমস্যা শুরু হলো নাকি? আমার মনে হয় ওই শশীভূষণ বাবুর কথাগুলো তোর মাথার মধ্যে গেঁথে গেছে। আরে ওই নিচের ঘরে কিচ্ছু নেই, ওসব অনেক আগের কথা। তবে হ্যাঁ, নিচে না গেলে ঝামেলা শেষ হবে না। আমার মনে হয় নিচে ওই গুপ্ত ঘরে অন্য কিছু থাকতে পারে।
ওরা কথা বলতে বলতে রান্নাঘরের দিকে চলে এসেছিল। মুরগিটার গলা বটিতে কেটে বাসুদেব নিজেই ছাল চামড়া চাড়াতে শুরু করল। দুপুরের মধ্যেই রান্না বান্না শেষ হয়ে গেল। এক প্লেট মাংস খেয়ে বাকিটাকে চাপা দিয়ে রেখে দিল ওরা। এখানে সব কিছু মজুদ আছে, শুধু একবার করে সপ্তাহের দিকে স্টেশনের কাছে বাজারে গিয়ে জিনিসপত্র নিয়ে এলেই হলো। দুপুরে ভাত ঘুমের অভ্যেস নেই নিমাইয়ের, বাসুদেবের আছে। শহরের ব্যবসা সে করে ঠিকই, কিন্তু সেখানে আগামী দিন কাটে তার। নিমাই কিন্তু ঘুমোতে পারল না, তার খাটিয়ে শরীর। এখানে বাড়িতে সারাদিন শুয়ে বসে কাটাতে তার ভালো লাগবে না। সে একতলা দোতলার ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। রোদের আলো ঘরের জানালাগুলো দিয়ে এসে পড়েছে। প্রায় বেশিরভাগ ঘরেরই দরজা তালা বন্ধ। যেগুলো খোলা সেগুলোর মধ্যে আবর্জনা পূর্ণ। আসবাবপত্র, খাট, আলমারি থেকে শুরু করে অনেক কিছুই বাড়িতে আছে। একবার নিমাইয়ের মনে হলো, আসলে শশীভূষণ বাবুর কথাগুলো মিথ্যা। একতলার গুপ্ত ঘরে এমন কিছু আছে যেটার জন্য যাতে কেউ ওখানে না যাক তেমনটাই তিনি চান। না হলে এমন একটা বাড়িকে এমনভাবে পাহারা দেওয়ার কারণ কি? বাইরে থেকে তো কেউ বাড়িতে এমনি ঢুকবে না এসব কথা শুনলে। আবার পরক্ষণেই তার মনে হলো, এমন কিছু আছে যেটা শশীভূষণ বাবু আমাদের বললেন না, কিন্তু সেটা কি হতে পারে? কি কি সেটাই তো বুঝতে পারছি না। থাক থাক, ওসব দরকার নেই। এই কথাটা ভেবে একতলার একটা ঘরের কাছ থেকে হেঁটে নিমাই চলে আসতে যাবে, এমন সময় মনে হলো ঘরের দরজার ওপাশে যেন কেউ দরজার উপর খুব মৃদুভাবে ধাক্কা দিচ্ছে। দিনের আলোয় দু তিনবার একচেলার ব্যালকনির কাঁচটার দরজার পাশে এসে পড়ছে। দরজাটা হালকা ছায়া অন্ধকারে ডুবে রয়েছে। তার ওপার থেকে মৃদু হাওয়ার জন্য দরজার পাল্লাটা থরথর করে কেঁপে উঠে স্থির হয়ে যাচ্ছে। নিমাই আস্তে আস্তে বলল, কে ওখানে? নিমাইয়ের কথায় কিন্তু কেউ সাড়া দিল না। আরো কিছুক্ষণ নিমাই সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু না, আর কেউ ভিতর থেকে ধাক্কা দিল না। নিমাই সামনে এগোতে যাবে এমন সময় মনে হলো ঘরের ভেতরে যেন একসঙ্গে অনেকগুলো পায়ের শব্দ এপাশ থেকে ওপাশ ছুটে গেল, আর তার সঙ্গে সঙ্গে কেউ যেন চিৎকার করে উঠল। নিমাইয়ের মনে হলো বন্ধ ঘরের ভেতরে কেউ আসবে কি করে? আর যে তালাটা দরজায় ঝুলছে সেই তালাটাও যে অনেক দিন ধরে খোলা হয়নি, সে কথা ভালো করে বোঝা যায়। নিমাই দু হাতে দরজার উপর ঝাঁপিয়ে চিৎকার করল, দরজার ওপাশে কে আছে? হ্যাঁ, কে আছে দরজার ওপাশে? নিমাইয়ের চিৎকারে কেউ কিন্তু ভেতর থেকে সাড়া দিল না। শুধু মনে হলো তার কানের কাছে ফিসফিস করে কে যেন কি বলে গেল। অনেকদিন আগে বাসুদেব সেই ডোবার ধারে যে মেয়েটার গলার ফিসফিস শব্দ শুনতে পেয়েছিল, ঠিক তেমন। নিমাইয়ের দাঁড়াতে সাহস হলো না। দুপুরবেলা দিনের আলোতে ওর গোটা শরীর কেমন লাগছিল। সে তাড়াতাড়ি চলে গেল, গিয়ে দেখলো বাসুদেব ঘুমিয়ে রয়েছে তার ঘরে। বাসুদেবের ডান হাতের কবজির কাছে একটা কালো মতো কি যেন বাঁধা রয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু খেতে বসে কেমন একটা পচা গন্ধ পেল নিমাই। বলল, আশ্চর্য, কেমন একটা পচা গন্ধ আসছে না কোথা থেকে? বাসুদেব, গন্ধ পাচ্ছিস? গন্ধ কোথায়? পাচ্ছি না তো। আমি আমি পাচ্ছি, মনে হচ্ছে মাংস থেকে কেমন গন্ধ বেরোচ্ছে, টক টক, ওই পচে যাওয়ার মতো গন্ধ। তুই এমন করে খাচ্ছিস কি করে রে? বাসুদেব যেন আর পাত্তা দিল না। নিজের মতো টপাটপ করে সে মাংস খেতে লাগলো। নিমাই কোনো রকমে মুখে দিল বটে, কিন্তু খেতে পারল না বেশি কিছু।
রাতের বেলা বিছানায় শুয়ে পড়তে যাবে, শরীর ক্লান্ত লাগছে, এমন সময় বাসুদেব বলল, একবার যাবি? ওই একতলার গুপ্ত ঘরটা একবার দেখে আসি। আমার কিন্তু মনে হয় ওখানে নিশ্চয়ই কিছু একটা আছে, গুপ্তধন কিছু একটা। না হলে শশীভূষণের মতো অমন একটা মানুষ এই বাড়ি পাহারা দেওয়ার জন্য লোক রাখবে? তুই জানিস না শশীভূষণের কত সম্পত্তি? থাক না, ছেড়ে দে, নিচের ঘরে যাওয়ার দরকার নেই। আমার শরীর খুব একটা ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। আরে শশীভূষণ তোকে সব কথা বলেনি। আমি শুনেছি ওই গুপ্ত ঘরে শশীভূষণের বাবা ফণীভূষণ তাদের সম্পত্তি জমিয়ে রাখত। এমনকি তার বাবা কাকা দুজনে মারা যাওয়ার পর ভয় আর ওই ঘরে কেউ যায়নি। আর তারপরে তো বাড়িটা এমনভাবে ছাড়া হয়ে গেল। এমনি এমনি কি আর শশীভূষণ বাড়ির উপর এত নজর রাখছে? কথাটা হঠাৎ যেন নিমাইয়ের কানে এসে ধাক্কা দিল। দুপুরে ওই একতলার ঘরের ভেতরে পাওয়ার শব্দগুলো, শশীভূষণের গল্প, সবকিছুই তো এমন একটা দিকেই নির্দেশ করে। এই বাড়িতে রহস্য যাই থাকুক না কেন, এমন কিছু আছে যার জন্য শশীভূষণকে বারবার এখানে ফিরে আসতে হয়। সত্যি সত্যি কি যাবি তুই ওখানে? শশীভূষণের খবর জোগাড় করে অনেক কষ্ট করে তোকে নিয়ে আমি এখানে এসেছি। ওইখানে যাওয়ার একটাই সুযোগ এখন আমার কাছে। কাল সকালেই আমায় বেরিয়ে পড়তে হবে। এরপর আবার কবে আসতে পারবো তা নেই ঠিক। শোন, আমি সময় নষ্ট করতে চাই না। তুই যদি এখানে থাকতে চাস তাহলে এখানে থাকতে পারিস, আমি যাই। কথাটা বলে বাসুদেব একটা লণ্ঠন হাতে করে ঘর থেকে বেরিয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও নিমাই তার পিছু পিছু গেল, তবে যাওয়ার আগে সঙ্গে করে আনা টর্চটা নিয়ে নিল। একতলার ঘর পেরিয়ে একদম শেষের দিকে ঘরের কাছেই এই গুপ্ত ঘরের নিচের দিকে যাওয়ার সিঁড়ি। জায়গাটা আগেই দেখিয়ে দিয়েছিল যাতে ভুল করে ওদিকে রাতের বেলা ওরা কেউ না যায়। গোটা বাড়ি নিশ্চুপ, অন্ধকারের মাঝে হলদে হ্যারিকেনের আলো ছাড়া আর অন্য কিচ্ছু দেখা যায় না। বাসুদেব কেমন গম্ভীর হয়ে গেছে, তার পেছন পেছন নিমাই হেঁটে আসছে। ঘরের দরজার কাছে এসে চাবি দিয়ে তালা খুলে বাসুদেব ভেতরে ঢুকল। তারপর ঘরের দরজাটাকে আবার বন্ধ করে দিয়ে ওই দরজার পাশে গুপ্ত ঘরের দিকটা এগোতে এগোতে বলল, এর আগে যারা এই বাড়িতে থাকতে এসেছিল তারা কোনো একটা কারণে এখান থেকে চলে গেছে। সে কারণটা কি বলতো? ওই শশীভূষণ বাবু যারাই এই গুপ্তধন সম্পর্কে কৌতূহল দেখিয়েছে তাদেরকে আর সে এখানে রাখতে চায়নি, অথচ তার প্রভাব প্রতিপত্তির জন্য বাইরে গিয়ে কেউ সে কথা কাউকে বলতেও পারেনি। বাসুদেবের কথা শুনতে শুনতে সিঁড়ি দিয়ে ওরা নিচের দিকে নামছিল। এই সেই সিঁড়ি যার কথা মনে হয় শশীভূষণ বাবু বলেছিল। সিঁড়ি ছেড়ে নিচের দিকে নেমে এসেছে। এবার মনে হলো পেছনের দরজাটা যেন একা একাই বন্ধ হয়ে গেল। হাতে টর্চের আলো, সামনে এগিয়ে চলা বাসুদেবের হ্যারিকেন দুটোতে ভরসা করে আরো খানিকটা নিচে নামতে একটা ব্যবসা গন্ধ নাকে এসে ধাক্কা দিল। নিমাইকে বাসুদেব বলল, ভালো করে খোঁজ। ওই বদ্ধ জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। আলো নিয়ে ভালো করে চারিপাশটা ঘুরে দেখ। ঘুরতে ঘুরতে নিমাই একটু পরে এসে দাঁড়ালো। একটা কেমন ভিজে মতো জায়গা, তার উপরে একটা টিনের তরঙ্গ টাইপের কিছু একটা রয়েছে। জিনিসটা দুটো পাথরের মধ্যে এমনভাবে আটকানো যেন মনে হয় পাথরের ভেতর থেকে তরঙ্গটা বাইরে বেরিয়ে এসেছে। বাসুদেবকে চাপা গলায় দুবার ডাকল নিমাই। চারপাশটা কেমন থমথমে অন্ধকারের মধ্যে টর্চের সামান্য আলো বেড়ে উঠেছে। বাসুদেব আয় একবার, বাসুদেব আয়। বাসুদেবের কোনো সাড়া নেই। নিমাই কৌতূহলবশত আলোতে এসে আস্তে আস্তে এগিয়ে গেল। সেই তরঙ্গটার দিকে টিনের বাক্সটার উপরে লাল কাপড় মতো দিয়ে কিছু একটা দেওয়া, আর সিঁদুরের মতো চিহ্ন। তাছাড়া কবজাটা খোলা। সেই কবজায়ও একসময় লাল সুতো লাগানো ছিল, সে কথা ভালো করেই বোঝা যায়। নিমাই সেই কবজার ওপর হাত দিলে তার গোটা শরীর যেন শিরশির করে কেঁপে উঠল। কানের কাছে সেই অদ্ভুত কণ্ঠস্বরটা শুনতে পেল। একটা মেয়ে গলায় কে যেন বলে উঠল, বলিস না,
ওটা খুলিস না বলছি। নিমাইয়ের মাথার ভেতর যেন বনবন করে উঠছিল। সবকিছু তার একেবারে মাথার মধ্যে ঘুরে ফিরে আসছিল। জমিতে জমিতে চাষ করে ফসল ভালো করে তুলতে না পারা, তাদের পরিবারের দারিদ্রতার কথা, গ্রামে তাদের এত অপমানিত হতে হয় বারবার অর্থ না থাকার জন্য, সবকিছু। তাছাড়া বাসুদেব বলেছিল, জীবন মাঝে মাঝে আমাদের সুযোগ দেয়, বুঝলি নিমাই? সেই সুযোগকে দু হাতে কাজে লাগাতে হয়। যারা কাজে লাগাতে পারে না তারা বোকা। নিমাইয়ের মনে হতে লাগলো চারপাশের অন্ধকারটা যেন জল জলে দুটো চোখে তার দিকে তাকিয়ে বারবার ফিস ফিস করে সেই একটা কথাই বলার চেষ্টা করছে, খুলিস না, খুলিস না ওটা। বাসুদেবটা এই সময় গেল কোথায়? নিমাই টর্চের আলো চারিদিকে ফেলল, কিন্তু বাসুদেবকে দেখতে পেল না। ঠিক কখন যেন একটা কালো মতো ছায়া নিমাইয়ের পেছনে এসে দাঁড়িয়েছে, সে কথা নিমাই নিজেও বুঝতে পারছিল না। বাক্সের পাল্লাটা দুটো হাতে শক্ত করে চেপে ধরতে নিমাইয়ের বার মনে হলো তার ভেতরে আর কিছু না হোক সোনার মোহর কিংবা অন্তত রূপোর জিনিস যদি থাকে তাহলেও তো। আর কিছু না ভেবে দুটো হাতে শক্ত করে পাল্লাটাকে চেপে ধরে নিমাই এক ঝটকা টানে খুলে ফেলল। তারপর হাতে টর্চের আলোটা সে বাক্সের ভেতরে ফেলার সঙ্গে সঙ্গেই নিমাইয়ের মুখ থেকে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। হাতের টর্চটা ছিটকে গিয়ে পড়ল কোথায় যেন। সে ধুলো ধূসরিত চাপা দুর্গন্ধময় ঘরের ভেতরে নিমাইয়ের মনে হচ্ছিল তার গলা ছেড়ে বেরিয়ে আসা চিৎকারটা যথেষ্ট নয়। চিৎকার করতে করতে ভয়ে আতঙ্কে দুটো হাত দিয়ে নিজের মাথাটাকে চেপে ধরল নিমাই। বাক্সের ভেতরের দিকে তাকিয়ে টর্চের আলোতে যেটা দেখতে পেয়েছে সেটা একটা আস্ত নরকঙ্কাল। সেটা অন্য কিচ্ছু নয়, সেটা শশীভূষণের শরীর। শশীভূষণ সে বাক্সের ভেতর দুটো হাত পা জড়িয়ে দুটো হাঁটুকে শক্ত করে চেপে ধরে এমনভাবে শুয়ে রয়েছে যেন কোনো একটা বাচ্চা ছেলে বাক্সের ভেতর লুকিয়ে বসে থাকতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শশীভূষণের চোখ দুটো খোলা, গোটা শরীরে কাপড় পর্যন্ত নেই, শুধু গোটা শরীরে আছে ওর কামড়ের জন্য সেখান থেকে বেরিয়ে আসার রক্ত, যেটা শুকিয়ে কালচে হয়ে গেছে। ঠিক এমন সময় ওপরের দিকের ঘরের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার মতো একটা শব্দ শুনতে পেল নিমাই। সে চিৎকার করে ডাকল, বাসুদেব, বাসুদেব! ঠিক তখনই নিমাইয়ের মনে হলো পেছনের দিকে টিনের বাক্সটা যেন ঘর ঘর করে উঠে দাঁড়াতে শুরু করেছে। পড়ে যাওয়া টর্চকে কোনো রকমে তুলে সামনের দিকে ফেলতেই নিমাই দেখল বাক্সের ভেতরে সেই ক্ষতবিক্ষত হয়ে থাকার মৃতদেহটা নেই। তার বদলে ঠিক তার কানের কাছে চাপা ফ্যাঁস ফ্যাঁসে গলায় খিলখিল করে হেসে কে যেন বলে উঠল, বলেছিলাম না নিমাই, আমি মানুষ চিনতে পারি। এখানে না আসতে বলেছিলাম, বলেছিলাম নিমাই, ওকে যে আমার দরকার। তোর মতন সুলক্ষণযুক্ত একজন আমার দরকার। অনেক দিন হয়ে গেছে। কাপা কাপা গলায় নিমাই বলে উঠল, কিন্তু আমি তো কিছু করিনি। আমি তো মানে কিছু জানি না, জানি না। আর আপনি আপনি এখানে এলেন কি করে? হ্যাঁ, আজ থেকে অনেক বছর আগে এই বাড়িতে সেই অঘটন ঘটার পর এখান থেকে সবাই চলে গিয়েছিল। তার 2 দিন আগেই আমি বন্ধ ছিলাম ওই ঘরের ভেতরে। কি করে যেন সবাই ভুলে গেছিল আমায়। তারপর যখন আমি বেরিয়ে আসি তখন সব কিছুই স্বাভাবিক, কিন্তু বুঝতে পারিনি কখনোই গুপ্ত ঘরের মধ্যে বাবার ডেকে আনা সেই পিশাচ প্রবেশ করেছে আমার শরীরে। এক এক করে তার জন্য এই বাড়ির লোকেরা সবাই মরতে শুরু করেছে। আমি তো মরেই গেছিলাম অনেক আগে, শুধু বেঁচে ছিল শরীরটা। তারপর এখান থেকে
অন্য জায়গায় চলে যাই, কিন্তু সেই পিশাচ আজও আমার শরীরে বাসা বেঁধে থাকে। তাই মাঝে মাঝেই ফিরে আসতে হয় আমায়, আর তারপর একজন করে ডেকে আনতে হয় আমার বাড়িতে, তার শরীরটাকে ভর করে। একটা অদ্ভুত খিলখিলে হাসিতে যেন গোটা সেই গুপ্ত ঘরের অন্ধকারময় পরিবেশটা ভেসে ওঠে। নিমাই চিৎকার করে বলে, কিন্তু কিন্তু আজ পর্যন্ত তো এই বাড়িতে কেউ মারা যায়নি। সবাই 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 ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। তাহলে হ্যাঁ, আমি তো কাউকে মারার কথা বলিনি। আমি শুধু বলেছি আমার মধ্যে যে পিশাচ আছে, সেই পিশাচ একটা শরীর থেকে অন্য শরীরে যায়, আর তারপর তাকেই কেন্দ্র করে ঘুরতে থাকে। সাধারণ মানুষের মাঝে একটু একটু করে রক্ত শুষে নেয় ওদের শরীর থেকে। কিন্তু অনেক দিন হলো, সেই 21 বছর ধরে আমার এই শরীরটাকে ধরে আছে। মনে আছে তুই বলেছিলি আমাকে দেখে 40 বছর বলে মনে হয় না, আসলে ওই 20-22 বছরই আমায় প্রায় 30 বছরের মতো দেখতে মনে হতো। সেই শরীরটাই তো এতদিন ধরে ছিল। উপরের দিকে কাদের যেন পায়ের শব্দ শোনা যায়। হঠাৎ করে সেই শব্দে শুধু নিমাই নয়, তার সঙ্গে সঙ্গে শশীভূষণ উপরের দিকে তাকিয়েছিল। এবার সে আবার বলে উঠল, বাসুদেব আসবে না তোকে বাঁচাতে। বাসুদেব তো আমারই চেলা। ওই মাধব, বাসুদেব, আরো অনেকে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে, যারা আমার ইশারায় কাজ করে। আজ আমি শরীর বদল করব। অনেক দিন হয়ে গেল, আর পারছি না। এই দেখ। কথাটা বলার সঙ্গে সঙ্গে নিমাইয়ের পেটের ভেতরটা গুলিয়ে উঠল, কারণ হঠাৎ করে শশীভূষণের সেই সুন্দর ভয়ঙ্কর শরীরটা কেমন যেন একাকার হয়ে গেছে। ঠিক থেকে মাংস জড়িয়ে রয়েছে, চামড়া মুখের ভেতরে, কঠোর দুটো চোখ জলজলে ছাড়া আর কোনো কিছুই নেই। একটা পচা দুর্গন্ধ পেছনের দিকে। ঠিক ঠিক তখনই মনে হলো অন্ধকারের মধ্যে দুটো শক্ত ঠান্ডা হাত যেন তার গলাটা চেপে ধরেছে। প্রায় প্রাণ বেরিয়ে আসার মতো জোগাড় হচ্ছিল নিমাইয়ের। ঠিক তখনই ওপরের দরজা ভাঙার মতো শব্দ শোনা গেল, আর তারপরে আলো হাতে নিয়ে কারা যেন নামতে লাগলো সিঁড়ি দিয়ে। আর ঠিক তাদের মধ্যেই প্রথমে দেখা গেল বাসুদেবকে। বাসুদেব চিৎকার করে উঠল, ওই জন্য মাঝে মাঝে আমি চলে এসেছি নিমাই। জ্ঞান হারাবার আগে নিমাই বুঝতে পারল তার পাশে দাঁড়ানো কালো ছায়া শরীরটা তাকে ছেড়ে দিয়েছে ধুলো ভরা মেঝের উপরে। নিমাইয়ের যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে একটা গাছের তলায় মাটির ছায়াতে রয়েছে। উঠতেই বুঝতে পারল একটা খাটিয়ার উপর সে শুয়ে রয়েছে। এটা নয়নপুর গ্রামেরই কোনো বাড়ি। সে উঠে বসতেই একটু দূরে বাসুদেব, একটা বৃদ্ধ লোক, সেই ভ্যানওয়ালা এবং আরো কয়েকজনকে দেখতে পেল। পূর্ব আকাশে রোদের আলো ফুটতে শুরু করেছে। তখন নিমাইকে উঠতে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলো বাসুদেব এবং বাকিরা। বাসুদেব বলল, আমায় আমায় ক্ষমা করে দে নিমাই। আসলে আমি ওই শয়তানটার মায়াজালে বন্দী হয়ে গিয়েছিলাম। আমি কি করছি না করছি কোনো কিছুই আমি ভালো করে জানতাম না। কিন্তু শেষ মুহূর্তে ওই বৃদ্ধ আর ওরা যদি সময় মতো না যেত, তাহলে হয়তো। আসল ব্যাপারটা কি হয়েছিল শশীভূষণ বাবুকে আমরা নিজের চোখে দেখেছি। তাহলে শশীভূষণ বাবু। এক বৃদ্ধ এগিয়ে এলো ওদের কাছে। তার বয়স হয়েছে, মুখে সাদা গোবদারির জঙ্গল, মাথায়
লম্বা সাদা চুল, পরনে ধুতি আর একটা পাতলা নোংরা ফতুয়া, হাতে একটা লাঠি। খটখট করে লাঠি নিয়ে এসে বসল নিমাইয়ের পাশে। তারপর বলল, এই নয়নপুরের সব থেকে বয়স্ক আমি। আমার বয়স 90 বছর। তুমি শোনো, ওই শশীভূষণ ছিল এই রায় বংশের শেষ বংশধর। যেদিন ওই শশীভূষণের বাবা ফণীভূষণ ওই গুপ্ত ঘরে মারা যায়, তার কিছুদিনের মধ্যেই শশীভূষণের কাকা মারা গিয়েছিল। তবে জ্বরে নয়, তার গলা টিপে কেউ তাকে হত্যা করেছিল। এমন ভাবেই তার গলা টিপেছিল যে তার গলার হাড় পর্যন্ত ভেঙে যায়। এরপরেই ওই বাড়িতে থাকা লোকেরা এক এক করে মরতে শুরু করে। তাদের গায়ে আঁচড়ের দাগ, ক্ষত চিহ্ন কিংবা গলা টিপে মারার মতো কিছু। সকলেই বুঝতে পারে ওই শশীভূষণের কিছু একটা হয়েছে। গুপ্ত ঘরে তার বাবা ডেকে আনা কোনো এক অশুভ শক্তি তার বাবাকে মেরেছিল। সে ওই ঘরে 2 দিন ধরে আটকে পড়া শশীভূষণের মধ্যে নিজের অংশকে রেখে গেছে। এরপরে শশীভূষণকে সেই গুপ্ত ঘরের মধ্যে জোর করে আটকে রেখে ওই বাড়ি ছেড়ে সবাই চলে যায়। তারপরে আর কিছু জানা নেই। তবে মাঝে মাঝেই এমন ভাবে ওই বাড়িতে লোকজন থাকতে আসে। তবে তোমরা বিশ্বাস করো, শশীভূষণ কিংবা তার কাজের লোক মাধবকে আমরা কিন্তু কোনোদিন দেখিনি। মাধবের সঙ্গে আমার দেখা হয়েছিল এক রেল স্টেশনে। সেই আমায় ওই শশীভূষণ বাবুর কথা বলেছিল। তার কাছে আমি এসেছিলাম, সে লোকের কথা বলেছিল। কিন্তু তারপরে সেদিন যে কি হয়েছিল, রাতের বেলা আমি তাকে নিয়ে কখন নিচে গেছি, কি করেছি, আমার কিছু মনে নেই। মাধব কিংবা শশীভূষণ কেউই হয়তো এখন আর বেঁচে নেই। কোনো অশুভ শক্তির দ্বারা ওরা চালিত হয়েছে, আর সেই অশুভ শক্তি আটকে রয়েছে ওই গুপ্ত ঘরে। সেখান থেকে সে কখনোই বেরোতে পারবে না। আর পারবে না বলেই হয়তো নিজের অংশ একটু একটু করে সরিয়ে দিয়ে এসে নিজের কামনা বাসনা চরিতার্থ করছে। বাসুদেবও ওদের মায়াতেই ছিল। সতীনাথের কথায় ও বাড়িতে ঢুকে নিমাইকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম এই লাঠি ওর কপালে ঠেকাতেই ও ঠিক হয়ে যায়। তবে তোমরা এখন এখান থেকে চলে যাও। শশীভূষণের মধ্যে থাকা অশুভ শক্তির নজর যখন একবার তোমাদের ওপর পড়েছে, সে কিন্তু তোমাদের উপর আবার আক্রমণ করার চেষ্টা করবে। সেই দিনই নিমাই আর বাসুদেব নয়নপুর ছেড়ে দিল। শুধু চলে আসার আগে একবার সে বাড়িটা দেখতে গিয়েছিল ওরা। দিনের আলোতেও বাড়িটা কেমন যেন অদ্ভুত, শান্ত। অন্ধকারে যেন একটা মৃত মানুষের নরকঙ্কাল হাঁ করে তাকিয়ে রয়েছে ওদের দিকে। তাকিয়ে রয়েছে শুধু শিকারের আশায়। বিপিন সামন্তর কলমে মিডসামার ম্যাজিক্যাল মিস্ট্রির পরিচালনায় এতক্ষণ আপনারা শুনছিলেন নয়নপুরের জমিদার বাড়ি। এই গল্পে কথক হিসেবে ছিলাম আমি, ব্রতদীপ। নিমাই, হরিভূষণ ও ভ্যানওয়ালার চরিত্রে অচ্যুতা, বাসুদেবের ভূমিকায় অর্পণ, শশীভূষণের চরিত্রে দেবাশিস এবং ফণীভূষণের চরিত্রে মেঘ।
আমাদের এই প্রয়াস আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের ভালোবাসাই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা।